চলেন একটু টেনে দেখি বন্ধ হয়ে যায় কিনা। কই, বন্ধ তো হইতেছে না। কোনোভাবেই তো বন্ধ হইতেছে না ভাই, এতভাবে চালায় দেখতেছি কোনোভাবেই বন্ধ হইতেছে না। এটা কোনো একটা ভাবে বন্ধ হয়, মানে এই কথাটা তা না হলে উঠতো না। আর কিছু কিছু গ্রুপেও এটা নিয়ে কথা হইতেছে যে হিরো এক্সট্রিম 125 চলতে চলতে বন্ধ হয়ে যায়। অ্যান্ড 4 নম্বর গিয়ারে 80 পর্যন্ত খুব ইজি উঠছে, 90 পর্যন্ত হ্যাঁ ইজি উঠে যায়, 90 পর্যন্ত 4 নম্বর গিয়ারে। জানেন তো, যদি একটা শার্ককে কোনো একটা ফিশ ট্যাঙ্কে রেখে বড় করার চেষ্টা করতে হয় বা করা হয়, তাহলে ওইটা এরকম বা ফিশ ট্যাঙ্কের মাছগুলো যে সাইজ হয় ওই টাইপের সাইজেরই হবে, কারণ ও চলাচলের জন্য, মুভমেন্টের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পাবে না, অ্যান্ড পানির পরিমাণও কম। কিন্তু ওই শার্কটাকেই আপনি যদি সমুদ্রে ছেড়ে দেন, তাহলে ওইটা 6 ফুট বা এর চেয়ে বেশি লম্বা হইতে পারে। 6 ফুট মানে আমার চেয়েও লম্বা। অ্যান্ড ওইটা তার রিয়েল যে পারফরমেন্স, রিয়েল যে হিংস্রতা, ওই জিনিসটাও পেয়ে যাবে ওইখানে। কারণ কি জানেন? কারণ হচ্ছে তার পরিবেশ চেঞ্জ হয়েছে। ফিশ ট্যাঙ্কের পরিবেশ এক, অ্যান্ড সাগরের পরিবেশ হচ্ছে আরেক। পরিবেশ পরিস্থিতি এবং আপনি কাদের সাথে মিশবেন, কাদের সাথে চলবেন, এটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার মেন্টাল গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড অন্যান্য যে গ্রোথগুলা, ওইগুলা। আপনি চোরদের সাথে যদি মিশেন, আপনি চোরই হবেন। আপনি যদি ভালো ব্যবসায়ীদের সাথে মিশেন, তাহলে আপনিও ব্যবসায়ী হবেন। চাকরিজীবীদের সাথে মিশলে হয়তো আপনিও কোনো একদিন কোনো না কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন। এই জন্য মেইনলি যেটা কথা আমি বলতে চাইতেছি, সেটা হলো সার্কেলটা চুজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি কাদের সাথে মিশবেন, কাদের সাথে চলবেন, এবং ভবিষ্যতে আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। বের হয়েছি MT-15 নিয়ে, কিন্তু আমি MT-15 চালাবো না। আমি মূলত হিরো এক্সট্রিম 125 চালানোর জন্য যাইতেছি। অ্যান্ড এর আগে হচ্ছে আমাকে আবার আমাদের শুভ ভাইয়া ফোন দিছে, অ্যান্ড ফোন দিয়ে বলতেছে ওনাকে একটা MT-15 এখানে নাকি আছে, ওইটা একটু দেখে দেওয়ার জন্য। কিন্তু এখানে তো কেটে কুটে অবস্থা খারাপ করে ফেলছে। এখানে বাইক রাখবো কই, আর ঢুকবো কেমনে, আর বাকিটা কেমনে কি। হিরো এক্সট্রিম 125 বাইকটার বেশ প্রশংসা করছি লাস্ট একটা ভিডিওতে। আর আজকে একটু ডিফারেন্ট কালারের একটা বাইক আসছে, যেটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের, রেড অ্যান্ড সিলভার। বাইকের কালারটা আমার সুন্দর লাগছে, কিন্তু প্রথমে সামনে থেকে দেখলে যেটা মনে হয়, এই যে সামনের যে ডিআরএলগুলো, এগুলোর কালার একটু হলদেটে, ভেতর থেকে লাইটটা একটু হলদেটে মারে, দেখলে মনে হয় পুরান। এবং যদি এরকম বন্ধ রাখেন, তারপরেও মানে একটু পুরানো পুরানো লাগে। এই ব্যাপারটা আসলে প্রথমে এই বাইকের আমার ভাল লাগে না একদম সামনে থেকে। অ্যান্ড আরেকটা জিনিস, যেটা এটার ট্যাঙ্কের যে শেপটা, ট্যাঙ্কের এই শেপটা নর্মালি আমরা দেখে অভ্যস্ত হচ্ছে ট্যাঙ্ক থেকে এরকম নিচ দিকে থাকে এই সামনের এই গার্ডটা, বাট এটা কিরকম উপরের দিকে উঠে গেছে। এই ব্যাপারটা যখন ভালো মতো লক্ষ্য করলাম, তখন খুব একটা সুবিধাজনক লাগে না। আর আজকে এই বাইকটাকে আমার আদালতে তুলতে যেতেছি এই কারণে, যেই কারণ হচ্ছে এই বাইকটা নাকি চলতে চলতে বন্ধ হয়ে যায়। কালকে এই বাইকটা যখন আনতে যাওয়া হয়েছে গাজীপুর, শুভ ভাইয়ের আমি একসাথে গেছিলাম, আমি এমটিতে গেছিলাম, ওনাকে নিয়ে গেছি। অ্যান্ড আমরা দুজন যখন ফিরতেছিলাম, উনি আমাকে রাস্তায় বলতেছে যে ভাই, বাইকটা তো চলতে চলতে বন্ধ হয়ে গেল। অ্যান্ড তখন আমার মনে পড়ছে যে এর আগে অশ্রু ভাইয়ের শোরুমে এই বাইক আনছিল, অ্যান্ড একটা না, পরপর দুইটা। অ্যান্ড এর আগে আমি যে বাইকটা রিভিউ করছিলাম, ওইটাও চলতে চলতে বন্ধ হয়ে গেছে। অ্যান্ড চলতে চলতে বন্ধটা কখন হয়, আমার যেটা মনে হয় ডাউন শিফট করতে গেলে বা 3 থেকে 2 আসতে গেলে, বা এরকম একটা ঘটনা আছে যে জিনিসটা হইলে এই বাইকটা চলার সময় বন্ধ হয়ে যায়। যদি এরকম হয়েই থাকে, তাহলে ব্যাপারটা খুবই খারাপ। অ্যানস্টু ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম এটার সলিউশন কি, উনি বলছে যে এটা হিরোতে নিয়ে গেলে হয়তো ইস্যু আপডেট করে ওরা, তারপর এই প্রবলেমটা সলভ হয়ে যায়। বাট এই প্রবলেমটা সলভ করেই মার্কেটে দেওয়া উচিত ছিল এই বাইকটা, কিন্তু কেন দিল না? হিরোর এটা একটা ব্যর্থতা। আসলে পেয়ারা যতই পাকুক, সরি আরে পায়ে লাগলো কি ওনার। আসলে পেয়ারা যতই পাকুক, নিচের একটা জায়গায় একটু জায়গা কাঁচা থেকেই যায়, ওই জায়গাটা পাকে না। ওইটার জন্য পেয়ারাকে অনেক সাধনা করতে হবে। তো ওইরকম হয়েছে ব্যাপারটা। পেয়ারার সাথে উদাহরণটা ভুল হয়েছে আসলে। যাই হোক, এটার ব্যালেন্স 125 সিসি অনুযায়ী ব্যালেন্স ঠিক আছে, কিন্তু ভুলটা আমরা তখনই করব যদি এই বাইকটাকে আমরা কোনো কারণে 150 সিসি বাইকের সাথে কম্পেয়ার করতে চাই। অনেকেই বলে যে বাইকটা 150 সিসির মতো ওইরকম টান বা কিছু। ভাই, 125 সিসি অনুযায়ী এই বাইকের টান ঠিক আছে, এই বাইকের সাসপেনশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু অতি উৎসাহিত হয়ে কেউ আবার বলতে চায় না যে 150 সিসির সাথে এই বাইকটা বিট করতে পারবে। কারণ কালকে আমি এমটি নিয়ে আসতেছিলাম, তো শুভ বলতেছিল যে পাশ দিয়ে যখন রানা ভাই আপনি টানটা দেন, আমি আপনারা ধরতে গেলে তখন বোঝা যায় যে আমি কি আর এমটি কি, মানে এটা কি আর এমটি কি। তবে হ্যাঁ, এই বাইকটা যেটা ভালো করছে, এই প্রাইস রেঞ্জে এত ভালো ফিচার আর কোনো 125 সিসির বাইক বাংলাদেশে দেয় নাই।
এই কারণে আমরা বলি যে এই বাইকটা অনেকটা 150 সিসির মতোই ব্যাপার স্যাপার, এবং এই বাইকটা চালাইলে অন্যান্য যে 125 সিসি বাইকগুলো বাংলাদেশে আছে ওইগুলোর সাথে কম্পেয়ার করলে এটার কোনো তুলনা নাই, এবং ওইগুলা থেকে এটা অনেক আপগ্রেডেড, অনেক ভালো। এই জন্য বলি যে এটার তুলনা আসলে 125 সিসি বাইকের সাথে হয় না, যেগুলো বাংলাদেশে গতানুগতিক আছে। কিন্তু আবার এর মানে এই না যে 125 সিসির সাথে তুলনা হয় না দেখে এটা 1000 সিসির সাথে তুলনা দিবেন বা 150 সিসির সাথে তুলনা দিবেন। এটা আসলে 125 সিসির একটা বাইক, তুলনা দিলে 125 সিসিরই দিতে হবে, অ্যান্ড তুলনা দিলে দেখবেন যে এটা অনেক বেশি ভালো। খারাপের মধ্যে খারাপ করছে এই বাইকের লুকিং গ্লাস। সামনে পিছনে এরকম মুভ করা যায়, তাও অনেক বেশি সমস্যা হয়, অ্যান্ড উপরে নিচে তোলা যায় না, মানে চাইলে দাঁড়া করাইতে পারবেন না। অ্যান্ড দুইটা লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট একটু দুই রকম, এটা একটু উপরে বসছে দেখে এটা একটু উঁচু, এটা একটু নিচে বসছে দেখে এটা নিচু। আপনি যে এগুলা ঘোরায় পেঁচায় এগুলা ঠিক করবেন ওই বইটা নাই। অ্যান্ড এভাবে অল্প স্পিডে আমি কোনোভাবেই বুঝতেছি না যে এটা যে স্টার্ট অফ হয়ে যায় চালানোর সময়। আমাদের এটার জন্য একটা ফাঁকা রাস্তায় যেতে হবে, অ্যান্ড ফাঁকা রাস্তায় গিয়ে চেক করতে হবে হচ্ছে ওই ব্যাপারটা কি, মানে স্টার্ট কেন বন্ধ হয়, অ্যান্ড বন্ধ যদি হয় তাহলে এটা আপনাকে কতটুকু সমস্যায় ফেলতে পারে। কারণ সমস্যায় অবশ্যই ফেলতে পারে। আপনি রাস্তায় চালাইতেছেন একটা রিদমে, একটা ওই যে বলে না শরীরে একটা ভাব চলে আসছে, ওই ভাবে আপনি চলে আসছেন, কিন্তু ওই ভাবটা যদি আপনার হুট করে স্টার্ট বন্ধ হয়ে যায়, হঠাৎ করে আপনি তখন গিয়ার ডাউন করে ক্লাস ছাড়বেন নাকি সেলফ দিবেন, সেলফ দিলে আসলে সেলফ হয় কি না ব্যাপার আছে কিছু বোঝার। তবে হ্যাঁ, বাইকের সাসপেনশন ভালো। এর আগের ভিডিওটাতে আমি এরকম ভাঙ্গাচোরা রাস্তায় চালাইছিলাম কিনা আমার অতটা মনে নাই, বাট আজকে বুঝতেছি যে বাইকের সাসপেনশন অনেক ভালো, সিটিং পজিশন অনেক ভালো, একটা স্পোর্টি ফিল আসে। অ্যান্ড আজকে আবার এই বাইকের ভিডিও কেন করতেছি জানেন? কারণ হচ্ছে এর আগেরটা তো ব্ল্যাক ছিল আর এটার কালারটা একটু সুন্দর। অ্যান্ড আমি যেটা ভাবছিলাম যে এই কালারটা মার্কেট পাবে না, ব্ল্যাকটাই মনে হয় মার্কেট পাবে। সামনাসামনি যেটা দেখলাম যে এই বাইকটা আসলে এই কালারটাও অনেক বেশি জোস অ্যান্ড ফিল আছে, মানে নেয়ার মতো আর কি। যদি নেই এমন না যে কালোই নিব, হয়তো এই কালারও নিতে পারি। অ্যান্ড বাইকটা বড় সড়ো সব কিছুর পরে হলো যেটা, মানে ছোট্ট লাগে না, একটা বৈশা টৈশা একটা ফিল পাইতেছি, একটা বড় বাইকের ফিলই পাইতেছি। কই ক্লাস ধরলে তো বন্ধ হয় নাই, তাহলে কি ডাউন শিফট করতে হবে? আমি 2 নাম্বার গিয়ারে টান দিচ্ছিলাম, এত হন্ডা এখানে এই লোকটা। উনি মনে হয় একটু হর্ন দিয়েই চালায়। এই টমেটোগুলা তো সুন্দর বড় বড়। হর্ন এক আজব অভ্যাস ভাই। আপনি যদি একবার হর্নে অভ্যস্ত হয়ে যান আপনার বাইকিং কনফিডেন্ট নষ্ট হয়ে যাবে। হর্ন আবার অতিরিক্ত কম দেওয়াও ভালো না, তাহলে আবার আপনাকে অনেক সময় অটো রিক্সা 3 হুইলার বিশেষ করে যে কোনো সময় আপনার কাহিনী করে দিতে পারে। এই জন্য টুকটাক হর্নের অভ্যাস রাখতে হবে, কিন্তু আবার এত হর্ন দেওয়া যাবে না যে আপনার কারণে মানুষের ডিস্টার্ব হয়, বা আপনার হর্ন মানে যদি কেউ বুঝতেই না পারে আপনি কেন হর্ন দিতেছেন তাহলে ওই হর্নের কি মানে। এই দেখো এবারটা কি করে রাস্তার মাঝখানে। আচ্ছা এইদিকে আর কথাবার্তা না বাড়াই, চলেন আমরা একটু সুন্দর রাস্তায় যাই। আজকে একটু টানবো বাইকটা, যদিও বাইকটার কিলো অনেক বেশি কম। বাইকটা হলো অডো কত 146। শুভ ভাই যখন বাইকটা কিনছে তখন 100 নিচে ছিল, জাস্ট উনি যখন চালায় আনছে তখন এই কিলোটা হয়েছে। আচ্ছা এই বাইকটা বাইক ফেরিতে অ্যাভেলেবেল আছে, যদি কারো পছন্দ হয় অন টেস্ট অবস্থায় আছে, চাইলে এই বাইকটা কিনে নিয়ে যেতে পারেন। অ্যান্ড আজকে তো এই যে রিভিউ করতেছি, রিভিউ করে দেখি কি অবস্থা। এবার কথা হচ্ছে এই বাইকটা কারা চালাবে, কাদের জন্য এই বাইক? হিরো এক্সট্রিম 125 কাদের বাইক আসলে? এই বাইকটা হচ্ছে ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, আপনার জন্য রেগুলার মুভমেন্টের জন্য ঠিক আছে, অফিসে যাবেন রেগুলার মুভমেন্টের জন্য ঠিক আছে, কারণ এটা এফআই 125 সিসির একটা বাইক, সেহেতু আপনি মাইলেজ অনেক বেশি পাবেন। অ্যান্ড সেই হবে ব্যাপারটা। টুকটাক একা আপনি দূরে যাওয়ার কাজে ওই বাইক ব্যবহার করতে পারবেন, এমন না যে এটা ঢাকা টু কক্সবাজার একবারে যেতে পারবেন, অবশ্যই যেতে পারবে। কিন্তু ওই যে আপনি যদি মনে করেন রাতে মাওয়া যায় বন্ধু বান্ধবের সাথে টানাটানি করবেন, সেক্ষেত্রে 150 সিসি বাইকের সাথে বা 250 সিসি বাইকের সাথে এই বাইক কোনোভাবেই পারবে না রিদমটা রাখতে। সেক্ষেত্রে তখন আপনি একটু পাওয়ারটা লেস ফিল করবেন, কম পাওয়ার ফিল করবেন। বাট এই যে এই ধরনের রাস্তায় এরকম সুন্দর আগায় যেতে পারবেন, জাস্ট একটু সময় বেশি লাগে। আর বাইকের ব্রেকিং চরম, পেছনের ব্রেক তো ড্রাম, এইটা নিয়ে কিছু বলারই নাই, ড্রাম ব্রেক তো অলওয়েজ ভালো হয়। বাট এইটার সামনের ব্রেকটা অনেক বেশি সুন্দর। বাইকটা দেখে মনে হইতেছে 4 পিস্টন ক্যালিপার, বাট আসলে কত পিস্টন ক্যালিপার? 2 পিস্টন ক্যালিপার মনে হয়, নাকি সিঙ্গেল পিস্টন ক্যালিপার নাকি ভাই? ব্রেক তো মারাত্মক ধরে। উপরে থেকে বাইকটা যখন চালাতেছিলাম তখন আমার মনে হয়েছিল সামনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার, আসলে না, সিঙ্গেল পিস্টন না, এটা একটা ডুয়েল পিস্টন ক্যালিপার সামনে, এই জন্য ব্রেকটা এত সুন্দর ধরে।
আমি এই বাইকের ব্রেকে একটু বেশি মুগ্ধ হয়ে গেছি। এর আগে আমি এক্সট্রিম চালাইছি, এর আগেটার ব্রেক অতটা আমি খেয়াল করি না। আসলে ফুল বাইকটা নিয়ে কথা বলতেছিলাম বা ফুল বাইকটা নিয়ে একটু যাচাই বাছাই করতেছিলাম, এই জন্য বুঝি নাই। বাট আজকে দেখলাম যে এটার ফ্রন্ট ব্রেক, আমি চালানোর সময় বলতেছিলাম সিঙ্গেল পিস্টন, বাট আসলে ডুয়েল পিস্টন, অ্যান্ড কাজ অনেক ভালো। পেছনের ব্রেকের ব্যাপারে যদি বলি, পেছনের ব্রেক হচ্ছে ড্রাম, অ্যান্ড ড্রাম ব্রেক অলওয়েজ ভালো। এটা মানে এটা নিয়ে কিছু বলার দরকার পড়ে না। ড্রাম ব্রেক বেমানি করে না, এই কথাটা সবাই বলে সব সময়। চলেন একটু টেনে দেখি বন্ধ হয়ে যায় কিনা। কই, বন্ধ তো হইতেছে না। কিন্তু ওইটা বন্ধ হয়েছিল কেন তাহলে? কোনো না কোনোভাবে তো বন্ধ হয়, কারণ শুভ ভাই কালকে আমাকে কথাটা 2 বার বলছে। অ্যান্ড এর আগে আমি যখন কালোটা চালাইতেছিলাম আমি ভাবছিলাম তেল শেষ, সেই জন্য বন্ধ হয়ে গেছে। অ্যান্ড যখন তেল দেওয়ার জন্য ট্যাঙ্ক খুলছি তখন দেখি যে আসলে তেল তো ফুলফিলি আছে। চলেন তো দেখি। উপরে গিয়ার উঠাইতে বন্ধ হয় না। কোনোভাবেই তো বন্ধ হইতেছে না ভাই, এতভাবে চালায় দেখতেছি কোনোভাবেই বন্ধ হইতেছে না। এটা কোনো একটা ভাবে বন্ধ হয়, মানে এই কথাটা তা না হলে উঠতো না। আর কিছু কিছু গ্রুপেও এটা নিয়ে কথা হইতেছে যে হিরো এক্সট্রিম 125 চলতে চলতে বন্ধ হয়ে যায়। আসলে চলতে চলতে না, কোনো একটা জিনিস যদি ঘাটের ঘাট মিলে যায় তখনই বাইকটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড ওই জিনিসটা যে কি আসলে, এমনও হইতে পারে যখন লিমিটার হিট করে তখন বন্ধ হয়ে যায়। ওই দিয়া কই যান ভাই, উল্টা আসতেছে তো আসতেছে, তাকায় দেখে ওনার সামনে কে আছে না আছে। আর ভাই যে ডানে যাইবো, ও বাবার ইন্ডিকেটর আছে, ভাই দোষ খুঁজে পাইনি, সে তো ইন্ডিকেটর দিছে। এখন সাইড থেকে ইন্ডিকেটর দেখা না গেলে এটা তো আমার দোষ, তার পিছনে তো সে ইন্ডিকেটর ঠিকই দিচ্ছে। ভাই তুমুল কি সুন্দর চলতেছে, অন্যান্য বাইক সুন্দর পিছনে পড়ে যেতেছে। বাইকটা একটু আগে ধোয়া হয়েছে, নিচে থেকে পানি ছিটে ছিটে পায়ে লাগতেছে, যে ব্যাপারটা যা মজা লাগতেছে ভাই, জোশ লাগতেছে ব্যাপারটা, ফিল পাইতেছি, একটা বৃষ্টি বৃষ্টি ফিল পাইতেছি। কোনোভাবেই বন্ধ হচ্ছে না। যখন কোনো বাইকের দোষ খুঁজবেন তখন ওই দোষটা আপনার কাছে আসবে না। ভাই হাতে কি জানি ছিটলো, হঠাৎ মনে হয়েছে বৃষ্টির পানি, পরে দেখলাম না, কোনো একটা টায়ার, কারো টায়ার থেকে এসে লাগছে, এটাকে ওটারে কি বলে, আরে পাথর পাথর এসে লাগছে। কালকে শুভ ভাই বলতেছিল যে 80 পর্যন্ত বাইকটা উঠে, কিন্তু তারপরে আমাকে আর উনি ধরতে পারতেছিল না। বাট আমি লাস্টের দিন যখন চালাইছি তখন আমি দেখছি যে 90 পর্যন্ত বাইকটা 4 নম্বর গিয়ারে ইজি উঠে। অ্যান্ড গিয়ার হচ্ছে এটার মধ্যে 5টা, তার মানে 5 নম্বর গিয়ারে 100 পর্যন্ত উঠবে, এরকমটাই আমি বলছিলাম। অ্যান্ড চলেন আমরা একটু দেখি আসলে কীরকম স্পিড উঠে। ব্রেক ইন পিরিয়ডের বাইক তো ওইভাবে মানে প্রেশার দেওয়া যাবে না, বাট ব্রেক ইন পিরিয়ডের বাইকে যে স্পিড তোলা যায় না এই ব্যাপারটাও আবার ভুল। 60-70 পর্যন্ত তো উঠে যাইতেছে, 4 নম্বর গিয়ারে আছি। অ্যান্ড 4 নম্বর গিয়ারে 80 পর্যন্ত খুব ইজি উঠছে, 90 পর্যন্ত হ্যাঁ ইজি উঠে যায়, 90 পর্যন্ত 4 নম্বর গিয়ারে খুব সুন্দরভাবে উঠে গেছে। কিন্তু রাস্তা আরেকটু যদি ফাঁকা থাকতো তাহলে 100 তুলতে কীরকম সময় লাগতো এটা আপনাদেরকে দেখাইতে পারতাম। কিন্তু এই জায়গায় যেটা সমস্যা, মানে এই রাস্তায় যেটা সমস্যা আর এই বাইকে যেটা সমস্যা, যে ওর স্পিডটা গেইন করতে অনেক সময় লাগে। 100 উঠবে না তা না, 100 উঠবে, কিন্তু একটা 150 সিসির বাইক 100 যদি উঠে 8 সেকেন্ডে ধরেন, এটা উঠবে হয়তো 10 থেকে 12 সেকেন্ডে, এরকম। মানে একটা আইডিয়া দিলাম, একদম এক্স্যাক্ট আইডিয়া না। দেখেন আমি এই পুরা রাস্তা শেষ হয়ে যেতেছে মোটামুটি আমার 80 উঠছে, অ্যান্ড 85 তুলতেই আমার পুরা রাস্তা শেষ। এবার আমার ব্রেক করে থামাইতে হয়েছে, যেখানে এই রাস্তায় হচ্ছে অর্ধেকেরও কম জায়গার মধ্যে আমি যদি MT-15 নিয়ে টান দেই আমি মনে হয় 100 হিট করাইতে পারবো। বাট এটা একটু জায়গাটা বেশি লাগতেছে। কিন্তু আজকে কোনোভাবেই কিন্তু বাইকটা বন্ধ হইতেছে না। আর এই বাইকের সিট নিয়ে ওই দিন একটা কথা বলছিলাম যে ডায়মন্ড কাট বা ডায়মন্ড শেপ, মানে ডায়মন্ডের কাট দেওয়ার কারণে এটা একটু সমস্যা হয়। আর বাইকটার সিটটা অনেক বেশি নরম, এটাও যেমন সত্যি। আসলে একটু সামনের পাশটা একটু বেশি চাপা লাগতেছে আমার কাছে। অ্যান্ড বাইকের স্টেবিলিটি অনেক ভালো, দেখেন মানে স্ট্রেট থাকতেছে, কোনো দিকে ডানে বায়ে যাইতেছে না, খুব সুন্দরভাবে চালানো যাইতেছে। সাইলেন্সারের আওয়াজটা চালানোর সময় অনেক বেশি সুন্দর লাগতেছে, মানে কোনো রকম কোনো ডিস্টার্ব দিচ্ছে না। আর আপনি যখন RPM 6000 এর বেশি যাচ্ছেন তখন গিয়ে একটা টাইগার একটা হুঙ্কারও দিতেছে আবার সে। খারাপ না ভাই, সার্বিক দিক থেকে 1,71,000 টাকায় এই বাইক কোনোভাবেই আপনি খারাপ বলতে পারবেন না। মানে এটা একটা গুড বাইক, পুরা দমে গুড বাইক।
ফিল আছে। মানে আমার এই বাইকটা কেন কিনতে ইচ্ছা হয় জানেন? এই বাইকটা একটা কারণে আমার বেশি কিনতে ইচ্ছা হয়, যে যেহেতু আমার উত্তরা টু মিরপুর বেশি যাতায়াত করতে হয়, মানে 25 কিলোর মতো যাইতে 25 কিলো আসতে হলে মোটামুটি 25 কিলো না, মানে সব ঘোরাঘুরি মিলায় বলতেছি 50 কিলো যদি আমি পার ডে চালাই, চিন্তা করেন তাহলে পার ডে 50 কিলো হইলে আপনার বছর মাসে কত কিলো হয় হিসাব করে দেখেন। একটা বাইকে তো মোটামুটি অনেক কিলো নষ্ট হয়। আর ওইটা যদি MT-15 বা R15 বা দামি কোনো বাইক হয়, ওই কিলোমিটারটা শেষ হইলে বা ওই কিলোমিটারটা উঠে গেলে ওটার দামও ফল করতে থাকে, তাই না ব্যাপারটা? এই জন্য আমি মানে মনে করি এরকম একটা কম দামি বাইক যদি কিনি, ধরেন এই বাইকটা আমি 1,71,000 টাকা দিয়ে কিনে এটার আমি 10,000 বা 15,000 কিলো চালাইলাম, এটার বেচতে গেলে 1,71,000 টাকার বাইক মোটামুটি 1,20,000 টাকা তো বেচতে পারবো, তাই না? খুব একটা লস হবে না। বাট যদি একটা MT-15 আপনি 15,000 চালায় বেচতে যান, 1.5 লাখ টাকা আপনার লস হয়ে যাবে, মানে অলমোস্ট এই বাইকের একটা দামই নাই হয়ে যাবে। তো সেইখানে একটু কম দামি বাইক রেগুলার ইউজের জন্য চালাইলে কিছু সুবিধা আছে। তবে যদি আমি এই বাইকটা কিনি তাহলে আমি অবশ্যই লুকিং গ্লাস চেঞ্জ করে ফেলবো, কারণ এই লুকিং গ্লাসটা এই বাইকের খুবই খারাপ দিচ্ছে। ব্রেক ভালো দিচ্ছে। আর একটা জিনিস দেখলাম, এই যে রঙের যে ব্যাপারটা, এই রঙের মধ্যে চাকা পড়লে এই যে কাঁপাকাঁপি শুরু করে দিতেছে। এটার পিছনে কারণটা কি? কারণটা আমার যেটা মনে হয়, এমন হইতে পারে যে এটার হাওয়া একটু বেশি আছে, আবার এমনও হইতে পারে এটা টায়ার একটু বেশি চিকন, এই জন্য। চলেন তো, সিঙ্গেল পিস্টন ক্যালিপার হওয়ার কারণে কিনা ব্রেক ধরলে কিরকম একটু ছেড়ে ধরে। এবিএস একটা ব্যাপার না। হাওয়া তো ঠিকই আছে, বেশিও না কমও না, কিন্তু এই মাঝখানের লাইনটা অনেক ডাবানো, নতুন চাকা, এই কারণে এরকম কাঁপাকাঁপি করতেছিল। নট ব্যাড। চলেন আবার রাইড করি। রাইড করে যে শান্তিটা পাইতেছি, থেমে থাকলে ওই শান্তিটা পাইতেছি না। হ্যাঁ, এটা অনেক হ্যান্ডি, মানে হালকা তো কীরকম, খুব হ্যান্ডি লাগে। আচ্ছা, এই বাইকটার কর্নারিং ক্যাপাবিলিটি আসলে কীরকম, কতটুকু নিতে পারবে? নতুন চাক্কা ভাই, খুব একটা রিস্ক নিব না, বাট মানে খারাপ হবে না। সিটিং পজিশন দিয়ে যেটা আমি বুঝতে পারতেছি, খারাপ হওয়ার সম্ভাবনা নাই। তবে একটা কথা আমি আরেকবার আপনাদের ভিডিওর লাস্টের দিকে চলে আসছি, একটা কথা আমি আরেকবার মনে করাই, সেটা হলে এই বাইক দিয়ে কখনো যে 150 সিসি বাইকের পারফরমেন্স আশা করেন না। কারণ আমাদের গ্রামে একটা কথা আছে, এখন এটা বলা ঠিক হবে কিনা জানি না, যার যতটুকু ক্ষমতা আর কি, তার অতটুকু ক্ষমতাই দেখানো উচিত। যাক, এই বাইক নিয়ে আর তেমন কিছু বড় সড়ো বলার নাই। এখন নর্মালি একটু এমনি চালাবো কিছুক্ষণ। আপনারা থাকলে থাকতে পারেন, আর যদি না থাকতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে বিদায় নিতে পারেন। আমি জাস্ট এমনি রোডে চালানোর একটু এক্সপিরিয়েন্স নিতেছি এখন। যেমন এই ধরনের রাস্তা দিয়ে তো আমরা রেগুলার চলি, অন্যান্য গাড়ির সাথে 4 নম্বর গিয়ারে আপনি বিট করতে পারতেছেন বা সামঞ্জস্যতা রক্ষা করে চলতে পারতেছেন। আর এই সমস্ত বাম্প টাম্প এগুলা অতটা লাগতেছে না। নর্মালি আমার বাইকে আমি যেভাবে চলি এটা নিয়ে ওইভাবেই চলতে পারতেছি। আর এর আগের বাইকটার ক্লাচটা আমার মনে হয় একটু ঢিল লাগছিল, আমি বারে বলতেছিলাম স্লিপার ক্লাচ কিনা। আর এটার ক্লাচটা আবার একটু হার্ড। আমি এর আগে একটা কথা বলছিলাম যে R15 MT-15 এই দুইটা বাইকে ওয়্যার অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি ভালো। অ্যান্ড কথাটা আমার আরেকবার মনে পড়ে গেল আজকে এই বাইকটা চালাইতে গিয়ে, কারণ এই বাইকটার ওয়্যার অ্যাডজাস্টমেন্টটা এটা আবার ঠিক হয় নাই। যেমন এর আগে যেটা ছিল ওইটাই ক্লাচটা যত সুন্দর ক্লাচ কাজ করাইতে পারছি, এটার মধ্যে অত সুন্দর কাজ করাইতে পারতেছি না। কারণ হচ্ছে এটার এখানে ওয়্যারিং এর কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা একটু করছে, কোনো জায়গায় হয়তো একটু বাঁকা হয়ে পড়ছে বা কিছু, এই জন্য এটার ক্লাচটা একটু টাইট লাগতেছে। আর এর আগের তার অ্যাডজাস্টমেন্ট ভালো ছিল, এই জন্য ওটা সুন্দর ছিল। এই হলো ব্যাপার। এটা খুব বড় কোনো ইস্যু না, কিন্তু ওই যে সবগুলো একরকম হচ্ছে না, এটা একটা ইস্যু না আবার ইস্যু হতো, তাই না? এই হলো ব্যাপার। অ্যান্ড জ্যাম টাইমে নেকেড স্পোর্টস বাইকের ফিল, মানে একদম সোজা হয়ে বসতেছি না তো, একটু সামনের দিকে ঝুঁকে বসতেছি, তো ফিলটা ওইরকমই, একটু ঝুঁকে থাকতে হয়। যে দেখেন হাত লাল হয়েছে, এতটুকু আপনার সহ্য করতেই হবে, যেহেতু আপনি নেকেড স্পোর্টস বাইকের ফিল নিতেছেন এইটাতে। কমিউটারের ব্যাপারটা কি, আপনি কমিউটার চালাইলে ফুল বডি ওয়েটটা থাকবে আপনার কোমরের উপরে, অ্যান্ড পা একটু সামনে, একটু কমফোর্টেবল, খুব সামনে না। বাট রিয়েল কমিউটারে ফুল বডি ওয়েটটা বডিতেই থাকবে, হাতে যাবে না। অ্যান্ড নেকেড স্পোর্টস বাইক চালাইলে যত বেশি স্পোর্টি হবে, হাতের মধ্যে তত বেশি ওয়েটটা হচ্ছে কনভার্ট হবে। যেমন এটার মধ্যে আমার যেটা মনে হইতেছে, আয় পিছনে আয়, তোর নাম্বার পেটে ভাঙবো, আয়, বুঝা না বুঝা ডাইনে খালি ঢুকা যায় ফুচুক কইরা, মানে ছেদা পাইলেই ফুচুক কইরা ঢুকা যায়, পরে আবার পিছনে যে আসতে হইব ওই জ্ঞানটা আর নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম,
কি বলতেছিলাম, ও হ্যাঁ, হাতের মধ্যে কনভার্ট হইতে থাকে। যেমন ফুল স্পোর্টস বাইক যেটা, ওটা আমার মনে হয় যে 60% বডি ওয়েট বডিতে থাকে অ্যান্ড 40% হাতে চলে যায়। অ্যান্ড অন্যান্য যেগুলো আছে ওগুলাতে এত না হলেও 20% হাতে থাকে অ্যান্ড 80% বডিতে থাকে। ক্রুজার টাইপের বাইকগুলোতে হাতে তেমন কোনো বডি ওয়েট যায় না, হাতটা খালি হ্যান্ডেলে থাকে অ্যান্ড বডির মধ্যেই বডি ওয়েটটা থাকে। তারপরে কিছু ওয়েট তো হাতের কারণে এদিকে যায়, হাতের ওজনটা অ্যাটলিস্ট বডিতে আসে না। এই হলো ব্যাপার। খুব একদম হিসাব কিতাব করে অঙ্ক টঙ্ক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যাই হোক, যেটা বললাম এই বাইক কাদের জন্য এটাও তো বললাম। অ্যান্ড সব জায়গায় এই বাইকটা চালাতে পারবেন। অনেকে এটা চিন্তা করতে পারেন যে এটা একটা 125 সিসি বাইক, রানা ভাই এত কিছু বললো, বাইকটা নিয়ে কি আসলে চাইলে আমি বান্দরবন বা সাজেক যাইতে পারবো কিনা? ভাই, এই বাইক নিয়ে সাজেক আপনি 2 জন বসেও যেতে পারবেন, কোনো বড় ইস্যু না। যেই বাইকের ফার্স্ট গিয়ার আছে সেই বাইক নিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন, কারণ 125 সিসির বাইক আপনার প্লাটিনা, তারপরে বাজাজ বক্সার, এগুলা 4 জন 3 জন নিয়ে সাজেক উঠা যেতেছে। তো সেখানে আপনি এরকম একটা লেটেস্ট ইঞ্জিন থেকে আপনি যদি সাজেক না যেতে পারেন ভাই, তাহলে এই টাকা দিয়ে বাইক কেন কিনবেন? যাক, আজকের ভিডিওতে তাহলে এতটুকুই, অনেক কথা বলে ফেলছি। আশা রাখি কথাগুলো আপনাদের ভালো লাগছে। অ্যান্ড যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill Pro. Check the mic and make sure it sound right, boys.